প্রণাম মহারাজ। 2026-এর নির্বাচনে মমতা ব্যানার্জি কি তার সিংহাসন সহজে ছাড়বে? জয় মা, জয় মা। হ্যাঁ, দেখুন, সত্যি কথা বলতে পরাজয়ের যে গ্লানি বড় কষ্টদায়ক। পরাজয় সাধারণত কেউ চায় না, সবাই বিজয়ী হতে চায়। কিন্তু জীবন বা কর্মক্ষেত্র এমন একটি জায়গা, উত্থান পতনের জায়গা। এখানে কেউ জিতবে, কেউ হারবে। এই জীবনে কখনো উত্থান আসবে, কখনো পতন আসবে। এই জগৎ সংসার হচ্ছে বেদনার উপত্যকা। আমার গুরু মহারাজ বলছেন বেদনার উপত্যকা, অর্থাৎ এখানে যন্ত্রণা, বেদনা এসব কিছুই আছে। আবার জগৎ গমধাতু থেকে এসছে, যেখানে আসতে হয় আবার ফিরে চলে যেতে হয়, আনা জানার যে জায়গা। এখানে তুমি চিরতরে কোনো কিছুই পাবে না, রাখতে পারবে না, ঠিক আছে, তুমি থাকতেও পারবে না। এই জায়গাটা হচ্ছে জগৎ, সংসার। তবু এই সংসারের ভেতরে যে অমৃত আছে, সেই অমৃতকে আমাদেরকে খুঁজে নিতে হয়। কিন্তু সেই আত্মতুষ্টি, পরিতৃপ্তি, সন্তোষ, সেটা কখনো এই যে জাগতিক সংসারের দ্রব্য বস্তুর মাধ্যম দিয়ে আসে এটা নয়। এটা একমাত্র আত্মসুখের ভেতর দিয়েই আসে। তো এই আত্মসুখ তো আর রাজনৈতিক জীবনের মানুষ চান না। তো বর্তমান যে পশ্চিমবঙ্গের যে এখনো রুলিং পার্টি রয়েছেন এবং যিনি সুপ্রিম রয়েছেন, তো তিনি যদি হেরে যান, তিনি ক্ষমতা ত্যাগ করবেন কিনা, সহজে কি সিংহাসন ছাড়তে চাইবেন কিনা, প্রশ্নটা এরকম জায়গায়। সহজে সিংহাসন কেউ ছাড়তে চায় না, এটা এই জগতের নিয়ম। তুমিও চাইবে না, আমিও চাইবো না, সবাই এরকমই একটি জায়গায় রয়েছে। একমাত্র উৎকৃষ্ট জ্ঞানী ব্যক্তির ব্যাপার। তা উনি উৎকৃষ্ট জ্ঞানী ব্যক্তি হলে আমার মনে হয়, আমি প্রথম এই কথাটি বলেছিলাম যখন ওই অভয়ের যে কেস হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, ওই ঘটনার পরে স্টেট থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে, সারা পৃথিবীতে যে আন্দোলন হয়েছিল, যে বিপ্লব এসেছিল, সেখানে ওনার ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন ছিল। তাহলে সেখানে তার মাতৃত্বের পরিচয়টা পাওয়া যেত, দেশাত্মবোধের পরিচয় পাওয়া যেত, এবং তিনি যে একজন সুপ্রিম দায়িত্বপ্রাপ্ত একজন প্রশাসনিক প্রধান ছিলেন, সেই জায়গাটা তাহলে বজায় থাকতো। কিন্তু সেটা সেই সময় হয়নি। তিনি একবার ওই আন্দোলনের ক্ষেত্রে দেখছিলাম বলেছিলেন যে, যখন আন্দোলন হচ্ছিল, এই জুনিয়র ডক্টররা যারা আন্দোলন করছিল, ওদের ওই সময়ের একটি প্রেক্ষাপট থেকে উনি বলেছিলেন যে, আমি এই জনগণের জন্য আমি ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু অভয়ের বিচারটা হোক। ঠিক আছে, এই ধরনের ভাবে বলেছিলেন। কিন্তু বাস্তবিক তিনি ক্ষমতা পিপাসু কি না, সেটা জনগণের কাছে প্রশ্ন রয়ে গেল, তারা ভালো করে জানেন। এখন 11টার সাপেক্ষে যেটা আমি দেখছি, যে ট্রেন্ড চলছে আর কি, সেখানে ভোট কাউন্টিংয়ে যে গণনা চলছে, সেখানে প্রায় লিড করছে। রিপাবলিক বাংলাতে দেখছিলাম 135, আর এবিপি আনন্দ দেখছিলাম 121, মানে 121। আর 80-85-তে এরকম রান করছে হচ্ছে টিএমসি। তো যারা বিশ্লেষকগণ, যারা ভোট কাউন্টিং থেকে বা অন্যান্যভাবে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আসছে, যতটুকু জানা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি ঝড় বইয়ের দিক বা না দিক, সেখানে তারা এগিয়ে থাকছে, একটা সম্ভাবনার থেকেই যাচ্ছে সরকার গড়াবার, এবং সেটা 100% সবাই সেটা বলছেন। এখন বিষয়বস্তু যদি মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধী পক্ষ মানে বিজেপি সরকার যদি এসে যায়, তাহলে টিএমসি সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হবে। তিনি যদি সংখ্যাগরিষ্ঠতা হারান, মেজরিটি যে তার পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। এখন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখন তিনি চাইবেন কি না চাইবেন, এটা তো ডিপেন্ড করে না। ডিপেন্ড করে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা হারান এবং সাংবিধানিক নিয়ম অনুসারে তিনি মানে শি হ্যাজ টু রিজাইন, তাকে রিজাইন করতে হবে। এটা হচ্ছে সাংবিধানিক নিয়ম, ভারতীয় সাংবিধানিক নিয়ম, এবং ওনাকে সাবমিট করতে হবে রেজিগনেশন, অর্থাৎ সাবমিশন অফ রেজিগনেশন লেটার। এই যে পদত্যাগপত্র জমা দিতে হবে রাজ্যপালের কাছে, এটা হচ্ছে নিয়ম। এখন সেটা তিনি মানবেন না মানবেন এরকম তো ডিপেন্ড করে না। ভারতবর্ষে একটি ল বা সংবিধান আছে, এবং জনগণের রায়ে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা হারান, তাহলে তার থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এটা তো খুব স্বাভাবিক, সবাই জানে। কিন্তু তার ভেতরে প্রশ্নটা একটু অন্য আড়াল থেকে অন্যভাবে বোধহয় ইঙ্গিত রেখে প্রশ্নটা করা হয়েছে বলে মনে হচ্ছে, যে তিনি সহজে সিংহাসনটা ছাড়বেন কিনা। না, উনি তো একটি বিশেষ কামড় দেবেন। ঠিক আছে, বাইটিংয়ের ব্যাপার আছে, এগুলো তো স্বাভাবিক, মানুষের একটি বৃত্তি এবং অন্যান্য প্রাণীদের একটি বৃত্তি থাকে। আপনি ছোট্ট একটি পিঁপড়ের গায়ে আঘাত করুন, সেও দেখবেন প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আপনি একটি বিশাল আকায় মানুষ প্রাণী, অথচ সে আপনার সাপেক্ষে অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, তো তিনিও মানে পিপিলিকা বা সাধারণ কীটাণু জীবাণুটাও কি করছে, প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই বিশ্ব সংসারে এটা নিয়ম।
তো তিনিও সেরকম একটি চেষ্টা করবেন, এটা আশা রাখা যায়, বিগত দিনে মানুষ দেখেছেন। কিন্তু বাস্তবিক পক্ষে যদি হিজ পার্টি লুজেস দ্য মেজরিটি ইন দ্য অ্যাসেম্বলি, যদি সংখ্যাগরিষ্ঠতা তার দল হারায়, তিনি জিতে গেছেন কিন্তু তার দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বা তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, তাহলে তিনি সরকার গঠন করতে পারেন না। এই সূত্রে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। আরেকটি জিনিস আছে, তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ কেয়ারটেকার সরকার। এই কেয়ারটেকার গভর্নমেন্টটা কীরকম, রাজ্যপাল যতক্ষণ না দেখছেন যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ না করছেন, মানে যিনি নির্বাচিত হবেন আর কি, মানে যে দল আসবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাদের যদি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে এখন বাকি রয়েছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যিনি মানে প্রাক্তন হবেন আর কি, যিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, পরাজয়ী কিন্তু তিনি সরকারে ছিলেন, সেই সিএমকে কী করা হয়, কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়, যতক্ষণ না এটা হচ্ছে আবার তাকে পদত্যাগ করতে হয়। এটা কম বেশি জানা যায়, এখন আমি কনফার্ম বলতে পারছি না, এরকম ধরনের কিছু নিয়ম শৃঙ্খলতা আছে, ঠিক আছে, যেটাকে কেয়ারটেকার সরকার বলা হয়। এবার সেখানে এই রাজ্যপাল তাকে দায়িত্বটা দিতে পারে, ঠিক আছে। তারপরে আরেকটি নিয়ম আছে, 6 মাসের নিয়ম একটা আছে, সেখানে দেখা যাচ্ছে তিনি হেরে গেছেন কিন্তু তার দল জিতে গেছে, মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে দল নির্বাচন করে তাকে মুখ্যমন্ত্রিত্ব পদে বসাবে কিনা, তারা বসাতে পারে, কিন্তু সেটা 6 মাসের জন্য, এরকম কিছু একটা নিয়ম টিয়ম আছে বোধ হয়, অত ভালো বলতে পারছি না, ভুল হতে পারে। তো তারপরে গিয়ে যে আসনে তিনি হেরেছেন সেই আসন থেকে সেই মুখ্যমন্ত্রীকে জিতে আসতে হবে, তা না হলে দল থেকে তাকে করতে পারে, মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিতে পারে, ইত্যাদি সব ব্যাপার আছে, এগুলো দলীয় সংক্রান্ত ব্যাপার। এরকমভাবে একটি প্রোটোকল রয়েছে, মানে কনস্টিটিউশনালি, সাংবিধানিকভাবে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি উনি মনে করেন যে, আমরা কথায় কথা বলি না, আই থিঙ্ক সো, তুমি কি মনে করো, এটা তো ফ্যাক্ট নয়, ফ্যাক্টটা হচ্ছে লজিক্যাল ওয়ে, কনস্টিটিউশনাল ওয়ে, এবং একটি ধর্মত ব্যাপার যেখানে নিয়ম আছে, আইন আছে, কানুন আছে, এবং একটি নিরপেক্ষতা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যা কিছু মনে করি সবসময় সেটা রাইট এরকম কিছু নয়, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত আত্ম উপলব্ধির যে বিষয় সেটা আলাদা জিনিস। এখন তার আত্ম উপলব্ধিতে কী আসবে সেটা তো তার মস্তিষ্কের ব্যাপার, কিন্তু যে ঝড়টা এখন দেখা যাচ্ছে, যেখানে কোনো সম্ভাবনা ছিল না, সাউথ কলকাতা বা সাউথ বেঙ্গলে, মানে দক্ষিণ 24 পরগনার কথাই বলছি, তো সেখানে লিড করছে, মানে মানে বলা চলে আনএক্সপেক্টেড, মানে বিজেপির এখানে কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু সেখানে অনেক জায়গায় তারা লিড করছে। জলপাইগুড়িতে দেখছিলাম, বিভিন্ন জায়গায় দেখছিলাম, পশ্চিম বর্ধমানে দেখছিলাম, মিদনাপুরে দেখছিলাম, সেখানে তারা মারাত্মকভাবে লিড করছে, যেখানে টিএমসি কোনো লিড করতে পারছে না আপাতত। এই পর্যন্ত আমার কাছে যতটুকু সংবাদ আছে, পরবর্তীর ব্যাপারটি আলাদা, কারণ কয়েকটি রাউন্ডে ভোট গণনা হবে, তো সেটা আলাদা বিষয়, সেটা সাংবাদিকদের আলোচনা পর্যালোচনার বিষয়। কিন্তু তিনি সরকার ছাড়তে চাইবেন কি না চাইবেন, সহজেই ছাড়তে চাইবেন কি না, এটা তো তার উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে জনগণের রায়ের উপরে। এবং কনস্টিটিউশনালি যখন দেখা যাবে সংখ্যাগরিষ্ঠতা তিনি হারিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা মানে 294টি আসন রয়েছে, সেখানে 147 147 প্লাস বা 148 প্লাস তাকে আসন পেতে হবে। যদি তা না পায় তাহলে তার পদত্যাগ করতে হবে, অর্থাৎ রিজাইন করতে হবে। সহজ কথায় ওটা ইচ্ছা, এটা সহজ কথায় হচ্ছে এটা, তিনি চান বা না চান এটা ফ্যাক্টর না। তার খিদে লেগেছে না লেগেছে এটা ফ্যাক্ট করবে না। এটা তোমার ব্যক্তিগত ক্ষুধানিবৃত্তির জায়গা নয় যে তোমার খিদে লেগেছে ভাই তুমি খাবে, আর খিদে লাগেনি তুমি খাবে না, এটা তোমার উপরে ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে তুমি যখন তোমার যে মানে সাংবিধানিক রুলস অনুসারে তুমি তোমার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছো, সেক্ষেত্রে তোমার নিজেকে পরাজয় স্বীকার করে তোমার পদত্যাগপত্র জমা দিতে হবে। এটা হচ্ছে সহজ কথা, এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বলার আর বিশেষ কিছু নেই। তো সাধারণত একটা ক্যাওয়াস সৃষ্টি করবার চেষ্টা করবে, তার কিছু পূর্বাভাস পাওয়া গেছে, এবং সঙ্গে সঙ্গে যতক্ষণ না ভোট কমপ্লিট কাউন্টিংটা শেষ হচ্ছে এবং সমস্ত রাউন্ড শেষ না হচ্ছে, তারপরেও একটি সুস্থিত নির্দিষ্ট সময় যেখানে গিয়ে সবাই না পৌঁছাচ্ছে ততক্ষণ হইল্লোড় কেউ করবেন না, কারণ অনেক ধরনের ক্যাওয়াস সৃষ্টি হতে পারে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু আমি বলছি না যে সমস্যা সৃষ্টি হবে, তবে মানে প্রশাসনিক ডিপার্টমেন্ট যথেষ্ট সোচ্চার, নির্বাচন কমিশন যথেষ্ট অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে সম্ভাবনাটা খুবই কম রয়ে যাচ্ছে। তারপরেও সতর্ক থাকুন, ঠিক আছে। কিন্তু কোথাও না কোথাও আমার কাছে গত রাত্রি পর্যন্ত এরকম একটি সংবাদ এসছে যেখানে কিন্তু মদের বিনিময়ে কিন্তু ভোট বিক্রি হয়েছে, দুই পক্ষের থেকে টাকা নিয়েছে, কোথায় কে ভোট মেরেছে, এইগুলো নিয়ে অনেক কেওয়াস সৃষ্টি হয়েছে।
এবং গোপনে গোপনে দেখা গেছে যে রুলিং পার্টির কাছ থেকেও পয়সা নিয়েছে, তারা আবার বিজেপির কাছ থেকে পয়সা নিয়েছে, পয়সা মানে এইরকম কিছু ব্যাপার। আমি এটা তথ্য ছাড়াই মানে প্রমাণ ছাড়াই আমি বলছি, কিন্তু আমার কাছে এটা এই ধরনের সংবাদ আছে, কিন্তু প্রমাণ চাইলে আমি দিতে পারবো না, ঠিক আছে? এগুলো পাবলিক প্লেসে বলা উচিত নয়, তবুও এরকমভাবে বিক্রি হয়েছে, এগুলো সবাই কম বেশি জানে, এটা বলা কথা, তথাকথিত কথা, এটা চলেই, প্রচলিত কথা। তো সেখানে দাঁড়িয়ে এরকম জায়গায় হয়েছে, তারা ভোটটা মেরেছে বা শোনা যাচ্ছে বিজেপিতে, এরকম কিছু কিছু জায়গায় এরকম হয়েছে। এবং এখন ম্যাক্সিমাম যে জায়গায় রাউন্ডিংটা চলছে সেখানে দেখা যাচ্ছে কি যে মেজরিটি যে মুসলিম যে ভোট, সেই জায়গাটা কিন্তু বিশ্লেষকগণ বলছেন তারা বিজেপি ক্যারি করতে পারেনি, বা এটা পূর্বের থেকে তাদের জানা ছিল, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু তারপরেও সর্বোপরি ওভারঅল দেখা যাচ্ছে যে বিজেপি লিড করছে, ঠিক আছে? রাউন্ড ফিগারটা ভালো দেখা যাচ্ছে এখন আপাতত এটা, কিন্তু বিকেল 2, 3, 4 পর্যন্ত আমাদের দেখতে হবে, এর পূর্বে কিন্তু কমপ্লিটলি বলা খুব মুশকিল। তবে এখন যেভাবে দেখা যাচ্ছে বিশ্লেষকগণের দৃষ্টিতে তারা ভালো জায়গায় রান করছে বিজেপি সরকার এবং বিজেপি দল। তো সেখানে দাঁড়িয়ে এখন সত্যিকারের যদি পরাজয় হয়ে যায়, মানে বর্তমান রুলিং পার্টি পশ্চিমবঙ্গের টিএমসি 2026 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠতা হারালে তাকে অবশ্যই পরাজয় স্বীকার করে নিতে হবে এবং তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে, সিংহাসন তার ছাড়তে হবে। এর থেকে সহজ সিধা কথা নেই, বাক্য হচ্ছে এটাই। এবার তিনি কি চাইবেন না চাইবে এটা তার কাছে জিজ্ঞাসা করতে হবে, এটা কথা হচ্ছে ব্যাপার। কিন্তু যতটুকু দেখা যায় যে তিনি সিংহাসনটা ছাড়তে মানে প্রস্তুত নন, এইটুকু দেখা যায়, ওনার বিহেভ থেকে বোঝা যায়, সবারই সেটা দেখা যায়। কারণ লাস্টে একটি কথা না বলেই পারছি না, কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে বা সংবাদ মাধ্যমে দেখছিলাম মারাত্মক একটি কথা, ওনার ভাইপো বলে পরিচিত, এসব নামধাম আমি নিতে চাই না, এই কথাটি আমি ভীষণ মানে এর বিপরীতে, মানে মেনে নেওয়া যায় না। উনি একটি জায়গায় লিখেছেন যে আই চ্যালেঞ্জ দ্য ইন্টার ইউনিয়ন অফ ইন্ডিয়া কাম টু ফলতা, মানে সমগ্র ভারতবর্ষের যে অখণ্ড ভারতবর্ষের যে ঐক্যতা, একতা, সঙ্গ যারা আছে, এটা তাদেরকে করছেন, চ্যালেঞ্জ করছেন যে তোমরা ফলতা এসো, আমি চ্যালেঞ্জ করছি। মানে অখণ্ড, এই যে এন্টায়ার ইউনিয়ন, এই যে ইউনিয়ন শব্দটি প্রয়োগ করেছেন, এই শব্দটা উনি জানেন না, এই শব্দটার মিনিংটা কি। আমি বলবো কারা ক্ষমতায় আসবে না আসবে এই কথাটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব। এটা অখণ্ড ভারতবর্ষের ঐক্যতাটাকে চ্যালেঞ্জ করছে। এই শব্দটা, এই লাইনটা লেখা উচিত হয়নি, এটা মারাত্মক মানে বিধ্বংসিকতা। এটা কোনো জাতীয়তার কথা নয়, এটা কোনো দেশাত্মিকার কথা নয়, এটা দেশপ্রেমের কথা নয়, এটার একটি বিদ্রোহীমূলক কথা, যেগুলো মানে অখণ্ড ভারতবর্ষে এন্টার ইউনিয়ন, অখণ্ড ভারতবর্ষের একতাটাকে, সবাইকে, সমগ্র জনতা, এখানে অখণ্ড ভারতবর্ষ বলতে সমগ্র ভারতবর্ষের সবাইকে, জাতীয়তাটাকে তিনি চ্যালেঞ্জ করছেন ফলতার ক্ষেত্রে, যে ফলতা এসে দেখিয়ে দাও, তোমার যত বল আছে দেখো, আমি দেখব, চ্যালেঞ্জ করে। একটি আঁচড় কাটতে পারবে না, একটা নির্বাচন কমিশনকে বলেছে, কিন্তু এই লাইনটি স্পেসিফিক অখণ্ড ভারতবর্ষকে বলেছে, সেখানে সবাইকে ধরা হয়। তাহলে তিনি কোন ধরনের জাতীয়তার ভেতরে গিয়ে ভোটে নির্বাচিত হয়ে দেশের কী সেবা করবেন? এখানে প্রশ্ন এসে যাচ্ছে। সুতরাং এই ধরনের বাক্য যারা প্রয়োগ করতে পারেন, এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, এবং যদি কনস্টিটিউশনালি এবং মানে প্রশাসনিকভাবে যদি এর স্টেপ না নেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে সব প্রায় শেষ আর কি। এখানে স্বাধীনতা বা পরাধীনতা বা বিদ্রোহী, এটা কি বিদ্রোহ, এসবগুলো নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই ধরনের যারা কথা বলতে পারে, তাহলে সিংহাসন সহজে রুলিং পার্টির যিনি সুপ্রিম, তিনি ছাড়তে চাইবেন কিনা একটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু সেই সব দিয়ে তো কাজ হবে না, কনস্টিটিউশন অন্য ব্যাপার, কথা বলবে জনতা, অন্য রায় দেবে। আর সম্প্রতি আমরা এখন বর্তমান যতটুকু দেখতে পাচ্ছি, সেখানে খুব পরিষ্কার, প্রস্তুত হয়ে যেতে হবে। ঠিক আছে, এ পর্যন্ত। জয় মা।